ইহসান এখন কিছুটা সুস্থ, তাই আজিজ শেখ নিশ্চিন্ত মনে তার ব্যবসায়ের কারবার সামলাতে গেছেন। সালেহা বেগমকেও বাড়ি পাঠিয়ে দিয়েছেন। তার ধারণা সৃজা তার ছেলেকে সামলাতে পারবে না একা একা। ইহসান যাতে বুঝতে পারে সে ঠিক কতটা ভুল করেছে, সেজন্য তিনি এই কাজটা করেছেন। সৃজা ব্যাপারটা বুঝে গেল। ওর অবশ্য তাতে কিছু যায় আসলো না, বেশ ভালোভাবে সবটা সামলে নিল। দুপুরে তীব্র রোদ উপেক্ষা করে সেদিন এলিজা হাসপাতালে এলো। বোরিং সময়টা ইহসান এলিজার সঙ্গে গল্পগুজব করে কাটালো। সৃজাকে নিয়ে হাসি ঠাট্টা করে ইচ্ছে করেই তাকে রাগানোর চেষ্টা করলো। যদিও সৃজা উপর উপর রাগ দেখানোর ভান করলো, কিন্তু মনে মনে ওর কোনো রাগ ছিল না, বরং স্বাভাবিকভাবে ইহসানের দেখভাল করলো। মাঝে মাঝে চোখ রাঙাতে অবশ্য ভুললো না। তাদের এই কাণ্ড কারখানা দেখে এলিজা মুখ টিপে হাসছিল। তার বুঝতে বাকি রইল না সৃজা ইহসানের সঙ্গে একেবারে মন্দ নেই। ও ভীষণ স্বস্তি পেল। হেসে বলল, তুমি আপুকে খুব জ্বালাও তাই না? ইহসান বলল, সেটা তোর বোনকেই জিজ্ঞেস করে জেনে নে। আমি তো ভালোই আদর টাদর করি, ডিম ভেজে খাওয়াই। তোর বোনটা আমার খেয়াল রাখে না। রাখলে কি আমার জ্বরে পড়তে হয়? সৃজা একথা শুনে রেগে গেল। বলল, ভাইয়ের সাথে মারামারি করে জ্বর বাঁধিয়েছে, আর বলছো আমি খেয়াল রাখি না। এলিজা, তুই এই পাগল লোকের কথা বিশ্বাস করবি না। ভাইকে যেভাবে মেরেছে দেখলে তুই হতবাক হয়ে যাবি। সে বেচারা এখন কমর নিয়ে নড়াচড়া করতে পারে না। ইহসানের চোখের ভেতর যেন আগুন জ্বলে উঠল। শানিত কণ্ঠে বলল, তুই কাকে বেচারা বলছিস? ইজান শেখ আস্ত একটা লোফার, যে শুধু নিজের স্বার্থটা দেখে। ওর পক্ষপাতিত্ব করবি না। তুই জানিস না ওর চরিত্র কেমন? ইহসান গম্ভীর মুখ করে বলল কথাটা। সৃজা একটু হকচকিয়ে গেল। ভূতা মুখে কিছু বলতে যাবে তখনই কল এলো ইহসানের ফোনে। সৃজা ফোন হাতে তুলে স্ক্রিনে দেখলো আরসালান জান নামটি জলজল করছে। সে ফোনটা ইহসানকে এগিয়ে দিয়ে বলল, তোমার ভিডিও কল এসেছে। ইহসানের মুখভঙ্গি পাল্টে গেল, কপালে ভাঁজ পড়ল। অপ্রস্তুত মুখে ফোনটা নিয়ে রেখে দিল। কাটলো না, ফোনটা বাজতে বাজতে একসময় থেমে গেল। ইহসান স্বস্তির শ্বাস ফেলল, তবে সেটা বেশিক্ষণ টিকলো না। ফোনটা আবারও নতুন উদ্যমে এক নাগারে কল দিতে লাগলো। যেন পন পন করছে, যতক্ষণ না ফোন রিসিভ হচ্ছে ততক্ষণ সে কল দিয়েই যাবে। সৃজা বিস্মিত হয়ে বলল, কলটা ধরো, জরুরি হতে পারে। ইহসান বলল, জরুরি না। নিম্ন স্বরে জবাব দিল ইহসান। ধরল না সে ফোন, ওটা বেজেই গেল এক নাগারে। ইহসান সাইলেন্ট মোড অন করে ফোনটা বালিশের নিচে রেখে দিল। সৃজা কিছু বলতে যাবে, এর মধ্যে দরজা ঠেলে ইহসানের অ্যাসিস্ট্যান্ট রশিদ হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলো। নিজের ফোনটা এগিয়ে দিয়ে ইহসানকে ভীতু মুখে বললেন, ফোন ধরছেন না কেন স্যার? ছোট স্যার খুব রাইগা আছে, নেন কথা বলেন, বলে ফোন নিয়ে এসে বেরিয়ে গেল। ইহসান লাফিয়ে উঠে ফোনটা নিল। তড়িঘড়ি করে রিসিভ করতেই ওপাশ থেকে রাগান্বিত খেবিত চেহারাটা ভেসে উঠল। তুমি আমার কল রিসিভ করছো না কেন? সিরিয়াসলি ব্রো? ইহসান কোনা চোখে দু বোনকে দেখে নিয়ে ধীর কণ্ঠে বলল, সমস্যায় ছিলাম তাই ধরিনি। ওপাশ থেকে বলল, ডোন্ট লাই, আমার সাথে মিথ্যা কথা বলো না। চিবিয়ে চিবিয়ে কথাটা ভেসে এলো। ইহসান কপালে আঙ্গুল চেপে ধরলো। চোখ দুটো বুঝে নিজেকে স্থির করে সৃজা আর এলিজাকে হা করে ওর দিকে তাকিয়ে থাকতে দেখে সে ওদেরকে চক্ষুশীতল দৃষ্টি নিক্ষেপ করে কেবিনের বাইরে বেরিয়ে যাওয়ার ইশারা করলো। দু বোন চুপচাপ বাইরে বেরিয়ে গেল। ইহসান এবার গমগমে স্বরে ভাইকে বলল, মিথ্যা বলছি না জান, আমি সত্যি সত্যিই প্রবলেমে ফেসে আছি। কখনো কি এমন হয়েছে যে তোর ফোন আমি ধরিনি? কিছুটা সময় কেটে গেল। ওপাশ থেকে আর কোনো চেঁচামেচি ভেসে এলো না। ইহসান কিছুক্ষণ অপেক্ষা করার পর শান্ত গলায় জিজ্ঞেস করলো, তো কেমন চলছে সবকিছু? ইনজানের জবাব এলো, অল গুড, বাট হোয়াট এম আই হিয়ারিং? আর ইউ সিক ব্রো, রিয়েলি? ইহসান ছোট্ট করে জবাব দিল, আমি ঠিক আছি। ইনজান বলল, ঠিক আছো? ইহসান বলল, অফকোর্স। ইনজান বলল, সত্যি? অবশ্য তো তুমি ভালোই থাকো, ভালো থাকার জন্যই তুমি পৃথিবীতে এসেছো। কণ্ঠস্বরের তীক্ষ্ণতা ধরতে পারলো ইহসান, তবে উস্কাতে চাইল না ভাইকে। অন্য প্রসঙ্গে চলে গেল নিজে থেকেই, তবে যথাসম্ভব কম প্রশ্ন করলো ভাইকে। শুধু শুনেই গেল, কারণ ইনজান জানে না সে সৃজাকে বিয়ে করেছে। তার জানার কথাও নয়, কারণ বাড়ির কারোর সাথেই ইনজানের যোগাযোগ নেই। একমাত্র ইহসানের সাথেই তার যোগাযোগ হয়। মাঝে মধ্যে তাকে না পেলে রশিদের সাথে যোগাযোগ করে। তার মধ্যে ইহসান ভাইকে জানায়নি সে বিয়ে করেছে, তাই চাই না ইনজান তার বিয়ের খবরটা জেনে ঝামেলা করুক। ফোন রাখার আগেই ইনজান বাঁকা হাসি দিয়ে ইহসানকে বলল, ইউ আর টু ক্লেভার ব্রো। ইহসান বুকা বনে গেল। পরক্ষণে বুঝতে পারলো কথাটা। মাথাটা গরম হয়ে গেল তার। চোয়াল শক্ত করে বলল, কি বোঝাতে চাইছিস? ইনজান বলল, বেগুনি ফুলের সুবাস আমি এই ফোনের মধ্যেও পাচ্ছি। ইনজান জ্বালানো ভঙ্গিতে হাসলো। ইহসান কথা বলার মতো শব্দ খুঁজে পেল না। রাগে তার শরীরের প্রতিটি কোষ জ্বলন ধরে গেল পর মুহূর্তেই। দাঁতে দাঁত চেপে বলল, তুই একটা পাগল, বিকৃত মানসিকতায় নষ্ট ছেলে, তাই পাচ্ছিস। ফোন রাখ কুকুর কোথাকার। এইটুকু বলতেই বাই বলে তখনই ইনজান ফোনটা কেটে দিল। রাগান্বিত ইহসান সঙ্গে সঙ্গে আবার কল ব্যাক করলো, কিন্তু অপাশ থেকে মেইলি কণ্ঠস্বরটা বলেই গেল, দ্য নাম্বার ইজ ইউ আর ট্রাইং টু রিচ ইজ সুইচ অফ। ইহসান কপাল চেপে ধরে রেখে চোখ বুঝলো। ফোনটা রিসিভ করার পর সৃজা, এলিজা তো চুপচাপে ছিল, শব্দ করেনি। তাহলে কিভাবে বুঝলো ইহসান তার থেকে কিছু লুকাচ্ছে?
প্রশ্নের উত্তর খুঁজে পেল না ইহসান। রশিদকে কল দিয়ে ডেকে পাঠালো। সে আসতেই ইহসান আগুন লাল চোখে তাকালো, যেন ভস্ম করে দেবে। গমগমে গলায় জিজ্ঞেস করলো, জান খবর পাচ্ছে কিভাবে? রশিদ বুঝতে পারলো না কিছুই। বেচারা ভয় পেয়ে গেল। শুকনো গলায় কসম কেটে বলল, বিশ্বাস করেন আমি তো কিছু জানি না স্যার, আমার কাছে তো আজকেই ফোন আসছে। ইহসান বলল, রশিদ গেট লস্ট। ইহসান গর্জে উঠল। রশিদ নিজের ফোনটা নিয়ে বেরোতে গিয়ে দরজায় হুড়মুড় করে পড়ে যেতে গিয়েও সামলে নিল নিজেকে। সৃজা আর এলিজা করিডোরে ছিল। ছুটে এসে দেখলো ইহসান তেজদীপ্ত গলায় বকছে রশিদকে। সৃজাদের দেখে সে চুপ করে গেল। রশিদ বেরিয়ে গেল ম্লান মুখে। সে যেতেই সৃজা পানির গ্লাস এগিয়ে দিল ইহসানকে। একটু পানি খাও। ইহসান গ্লাসটা হাতে নিয়ে নিজেকে বহু কষ্টে শান্ত করলো। পানিটা এক চুমুকে শেষ করে এলিজার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, বান্ধবী তো পৌঁছে দিয়ে চলে গেছে, যাবি কার সাথে? এলিজা ছোট্ট করে বলল, একা যেতে পারবো। ইহসান কপালে ভাঁজ ফেলে দ্বিরুক্তি করলো, উহু, একা যেতে হবে না, রশিদকে বলে দিচ্ছি পৌঁছে দিয়ে আসবে। আর রাস্তাঘাটে সাবধানে চলবি। তোদের এলাকার মানুষগুলো কথা রটাতে দুবার ভাবে না। এলিজা দ্বিরুক্তি না করে বলল, যথা আজ্ঞা। হসপিটালে দুদিন কাটানোর পর বাড়িতে আসার জন্য উদ্গ্রীব হয়ে উঠল ইহসান। আর একটা দিনও সে এখানে কাটাতে পারবে না বলে কান্নাকাটি শুরু করলো। আজিজ শেখের কাছে খবর গেল। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে দিয়ে বলে পাঠালেন, আরো দুদিন থাকার পরই তাকে বাড়ি যেতে হবে, এখন সম্ভব না। ইহসানের জেদটা যেন আরো বাড়লো। ওই লোক কেন তার ব্যাপারে নাক গলাবে, তাকে হুমকি দেবে, অর্ডার দেবে? বাবা নামক এই লোকটার কথা মান্য করার মতো বাধ্য ছেলে ইহসান নয়। তাছাড়া অনেক কাজ খুব গুরুত্বপূর্ণ। হাসপাতালে বসে হাওয়া খেলে সেসবের কিছু করতে পারবে না। তাই সে তখনই বাড়ি ফেরার জন্য ব্যস্ত হয়ে পড়ল। সৃজা ওর এমন আচরণে প্রচন্ড বিরক্ত হলো। শরীর এখনো পুরোপুরি ঠিক হয়নি। দুর্বল অবস্থায় কিভাবে ইহসান এমন অবুঝের মতো আচরণ করতে পারে? সেদিন ইহসানের সাথে মারামারির কারণে যে কিল ঘুষি লাথি খেয়েছে, সেই আঘাতের কারণেই মূলত জ্বরটা হয়েছে। শরীরের বিভিন্ন অংশে ফুলে লালচে হয়ে আছে। ব্যথা যে হয়েছে সেটা ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। অথচ ইহসান এমন একটা ভান করছে যেন কিছুই হয়নি। ওর এমন নির্লিপ্ত অবস্থা দেখে সৃজার ভীষণ রাগ হয়। কিন্তু প্রত্যুত্তরে বলার মতো কঠিন কিছু খুঁজে না পেয়ে বলে, তোমার নাটক এবার কমাও, একেবারে সুস্থ হয়ে গেলেই বাড়ি যাবে। নিজের অবস্থা একবার দেখেছ? আয়নায় দেখলে চিনতেই পারবে না। তারপর ইহসান বলল, তুমি চিনলেই হবে। ব্যতিগ্রস্ত গলায় কাউকে কল দিতে দিতে কটতা বলল ইহসান। শুনে সৃজা রাগান্বিত চোখে চাইল। এক প্রকার জেদ ধরে দুদিনের মাথায় হাসপাতাল থেকে ডিসচার্জ নিয়ে বাড়ি চলে আসে ইহসান। তবে অবাক ব্যাপার, সেদিন রাতেই আবার জ্বরে আক্রান্ত হলো সে। সৃজা হতভম্ব হলে কি, রাগে বাকহীন হয়ে গেল। আজিজ শেখ রাতে বাড়ি ফিরে পুত্রের অবাধ্য কাণ্ড কারখানা দেখে বাড়ি মাথায় করলেন। সালেহা বেগম কিছু না বলেও থাপ্পড় খেলেন। সুযোগের সদ্ব্যবহার করে ইহসান কোমরে ব্যথা নিয়ে ঘর থেকে বেরিয়ে বাপের সাথে তাল মিলিয়ে গালিগালাজ ছুটতে লাগলো। স্মিতাকে থামাতে পারলো না। অসহ্য হয়ে ঘরে বসে নিজের কপাল চাপড়ালো। আর সৃজা একরাশ তিক্ত অনুভূতি আর জল ভরা চোখে জেদ নিয়ে ইহসানের সেবা করে গেল সারা রাত। ভোরের দিকে তার চোখে ঘুম জড়িয়ে আসলো। চেষ্টা করেও জেগে থাকতে পারলো না সৃজা। ঘুমের নেশায় ডুবে গেল। সকালের দিকে ঘাম নিয়ে জ্বর ছাড়লো ইহসানের। ঘর্মাক্ত শরীর অস্বস্তি দিচ্ছিল তাকে। নেচে বেড়ানো রোদের কুচি চোখ ছুতেই হুশারা গাঢ় ঘুমটা হালকা হলো তার। বুকের ওপর ভার অনুভূতি টের পেতেই ভ্রু কুঞ্চন করে মাথাটা খানিকটা উঁচু করে তাকাতেই সৃজার মুখখানি নজরে পড়ল। বেঘুরে ঘুমাচ্ছে সে ইহসানের বুকের উপর। কাচের জানালা দিয়ে আসা নরম রোদ চিকমিক করছে। মিষ্টি এক সুঘ্রাণ ভেসে বেড়াচ্ছে। ইহসানের ভেতরটা উচ্চ শিহরণে ছেয়ে গেল। ঘন কালো চুলের আশ্রে থাকা সৌন্দর্য, ফর্সা মসৃণ গালের মলিন আভা, গোলাপি অষ্টপুষ্টের অকৃত্রিমতা ইহসানকে থমকে দিল এই সুন্দর সকালে। ইচ্ছে করলো ওই উষ্ঠ ধরে সুধা পান করে শুকনো খরখরে মনটা ভিজিয়ে নিতে, উষ্ণ আলিঙ্গনে বাঁধন হারাওতে, ভালোবাসা ছুঁয়ে দিতে। শেষ পর্যন্ত অনুভূতির তাড়নায় হার মেনে সম্মোহিতের মতো সে হাত বাড়িয়ে ঘুমন্ত সৃজার উষ্ণ অধরে আঙ্গুল ছুঁয়ে ঘোরগ্রস্তের মতো বলে উঠল, যার বুকে পরে নিশ্চিন্তে ঘুমাচ্ছিস সেই অধম তো এক ভালো লোক নয়, সে বড্ড লোভী। এই লোভী লোকটা খারাপ কিছু করার আগে পুরোপুরি তার হয়ে জানা। অধমের তৃষিত পিপাসার্থ বুকটাকে একটু শান্তি দে না জান। তোর উন্মত্ত ভালোবাসা পাওয়ার লোভে সে ডুবে মরতেও রাজি। ঠান্ডা হাতের স্পর্শে সৃজার ঘুমের ঘরে নড়েচড়ে অস্ফুট শব্দ করে উঠতেই ইহসান ঘর থেকে বেরিয়ে এলো। গোলাপি নরম অধর ছুঁয়ে থাকা হাতটা আলগোছে সরিয়ে নিয়ে নিজের ঠোঁটে ছুঁয়ে চোখ বন্ধ করে অনুভব করার চেষ্টা করলো। দীর্ঘক্ষণ কেটে গেল ওভাবেই। সমুদ্রের তরঙ্গোচ্ছ্বাসের মতন করে হৃদযন্ত্ররা তুলপাড় চালাতে লাগলো। আছড়ে পড়া ঢেউয়ের মতন এক বুক প্রশান্তিতে ভরে উঠল তার ঘাম জবজবে দেহ মন। ইহসান ডাকলো না সৃজাকে। অনিমেষ নির্লিপ্ত ভঙ্গিতে দেখে গেল মেয়েটা সারা রাত ঘুমায়নি তার জন্য, সেবা করে গেছে অবিরাম। ইহসান জ্বর নিয়ে ওর চোখ দেখেছে। সেই চোখে মিশেছিল অনুরাগ আর তার সর্বনাশ। জ্বর থেকে পুরোপুরি সুস্থ হতে সপ্তাহখানিক সময় লেগে গেল ইহসানের। তবুও এই অসুস্থতা নিয়ে সে নিজের যাবতীয় কাজ সামলাচ্ছে। সৃজার সমস্ত নোট জোগাড় করে এনে দিয়েছে। ওর প্রয়োজনীয় জিনিসপত্র এনেছে। বাজার সদাই করেছে। আজিজ শেখ একদিন সৃজাকে কটূক্তি করায় বাপকে সে প্রচন্ড ধানাই পানাই করেছে।
ভদ্রতার ধার ধারেনি। রান্নাঘরে সৃজার যাওয়া নিয়ে খোঁটা দেওয়ায় ইহসান রেগে গিয়ে লুক দিয়ে ছাদে উঠে সিঁড়ির পাশে খোলা জায়গায় একটা আলাদা রান্নাঘরই তৈরি করতে চেয়েছিল, কিন্তু সৃজা সেটা করতে আটকেছে। এত বিশ্রীকাণ্ড হতে দিতে পারে না সে। তাই আজিজ শেখের খোঁচামি বানা যাতে সহ্য করতে না হয় সেজন্য বাড়ির বুয়া শেফালিকে রেখে দিয়েছে রান্নাঘরের কাজে। এসবের পাশাপাশি সে তার রেস্তোরাঁ ও ক্যাফে চেইনের ব্যবসাটাও সামলেছে। সৃজাও কদিন শুধু বিস্মিত হয়ে অবলোকন করে গেছে ইহসানের প্রতিটি কাজকর্ম। বেশিরভাগ সময় সে বাইরে থাকে, মাঝে মধ্যে বাড়িতে এসে সৃজার সঙ্গে দুপুরে খেয়ে যায়, এরপর রাত 8টার দিকে ফেরে। সে সময়টাতে ইজান বৈঠকখানার নরম গদিতে হাত পা ছড়িয়ে শুয়ে বসে টিভি দেখে। দারুণের ছেলে মকবুলকে দিয়ে হাত পাটে পায়, মন মতো না হলে গালি দেয়। আর পাশে ইসমি ভাতের থালার কষা মাংস দিয়ে ভাত মেখে তাকে মুখে তুলে খাইয়ে দেয়। নিত্যদিনের রুটিন তার এটা। ইহসানকে দেখলেই পেছন থেকে ফকির নয়তো ভেড়া বলে টিচ করে, কখনো সখনো তার চেয়ে ভয়াবহ কোনো গালি দিয়েও বসে। কারণ ইহসান সবসময় সৃজার অসুবিধা সুবিধার দিকে তীক্ষ্ণ খেয়াল রেখে কাজ করে, ওকে বিশ্বাস করে। উঁচু গলায় বাড়ি কাঁপিয়ে কাউকে ধমক দেয় না, মারধর করে না, খাটিয়ে মারে না। সবচেয়ে বড় কথা, ইহসান শেখ বউয়ের সাথে সবসময় বন্ধুত্বপূর্ণ ভাব বজায় রাখে। বউকে কেউ একটু কথা বললেই খেক করে ওঠে। ইহসানের এসব কাজ পুরুষত্ব অবমাননা বলে মনে হচ্ছে ইহসানের। বউয়ের কাছে এত নরম হবার কি আছে? বউকে সোজা রাখতে গেলে সবসময় টাইটে রাখতে হয়। এটা নির্ভুত ইহসান শেখ জানেই না। তার কাছে ইহসান শেখ একটা কাপুরুষ, ভেড়া। তবে সৃজা এবারই পার্মানেন্ট সদস্য হয়ে যাওয়ার পর থেকে ইহসান নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করে। বেশিরভাগ সময় এড়িয়ে যায় ইহসানকে, কিন্তু সারাদিন বাইরে খাটুনি করে মেজাজ ঠিক রাখতে বহু কষ্ট হয় তার। অনেক সময় ধৈর্যচ্যুতি ঘটলে গ্লাসের পানি ছুঁড়ে মারে, নয়তো ভাতের থালা ইহসানের মাথায় ঢেলে উপরে চলে আসে। ইহসান খেপে বকবক করতে থাকে, কিন্তু ইহসান গা করে না সেসবে। ইহসানকে সে মাথা খারাপ পাগল বলেই মানে। এদিকে তাদের দুই ভাইয়ের নাটকে ইসমি যেন দর্শক। সে চুপচাপ বসে বসে এসব দেখবে আর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে প্রার্থনা করবে এই অনাসৃষ্টি কাণ্ডকীর্তি থেকে সে যেন অতি শীঘ্রই রেহাই পায়। আজকেও কাহিনী অনেকটাই সেরকম। ইহসান ফকির নির্বুত গালি দিয়ে ঠাট্টা শুরু করলে সহ্য করতে না পেরে ওর চোয়াল চেপে ধরে মুখের ভেতর রুমাল গুজে পানিটা ওর মাথায় ঢেলে দিয়ে উপরে আসে ইহসান। সৃজা তখন বিছানায় শুয়ে বই পড়ছে। ভাইদের বাগবদিনটা তার কানে এসেছে। উঠে বসতে যাবে তখন ইহসান ঘরে ঢুকলো। সৃজা স্বস্তির শ্বাস ফেলে বিছানা থেকে নেমে ঘরের এক কোণে রাখা ছোট্ট ফ্রিজ থেকে লেবুর শরবত নিয়ে ছুটে এলো। ইহসান চুপাই বসে গাইলে শার্টের দুটো বুতাম খুলতে খুলতে বলল, যত্ন আত্মি করছিস যখন একেবারে মুখে তুলে দে, খাইয়ে দে। সৃজা ফুস করে শ্বাস ছেড়ে বলল, তুমি কি সবসময় ফাজলামো মুডে থাকো? ইহসান বলল, এটা তোর কাছে মজা কেন মনে হলো? সৃজা বলল, তুমি তো মজাই করেই বলো, তাই আর কি। ইহসান চোখ গরম করলো, তারপর বলল, আমি তো কমেডিয়ান, সারা বছর তোর সাথে মজা করে যাব। বলছি মুখে তুলে খাইয়ে দিতে, তা না হাজারটা অবন্তর প্রশ্ন। তোর ইচ্ছা হলে দিবি, নয়তো না। আমার ইচ্ছে হলে আমি অন্য কাউকে নিয়ে আসবো, সে মুখে তুলে খাইয়ে দেবে। যত সব, যা ভাগ। সৃজা 2 সেকেন্ড থমকে থেকে মুখ কালো করে গ্লাসটা টি টেবিলে রেখে ড্রয়ার থেকে ওর পরনের কাপড় চোপড় বের করে সামনে রেখে চুপচাপ প্রস্থান করলো সামনে থেকে। আর মুখ নিয়ে বিছানায় পা উঠিয়ে গায়ে পাতলা চাদর টেনে আধখোলা বইটা মুখের সামনে ধরে পড়তে বসে গেল। ইহসান ওর কার্যবিধি পরখ করলো আর চোখে। বিস্মিত কণ্ঠে বলল, আরে কি সমস্যা, রাগ দেখাচ্ছিস কেন? সৃজা উত্তর দিল না। ইহসান দ্বিতীয়বার প্রশ্ন করলো, যেখানে আমার রাগ দেখানোর কথা সেখানে তুই রাগ দেখাচ্ছিস, নট ফেয়ার। এবারেও জবাব দিল না সৃজা। চুপ করে বই ধরার ভান ধরে শুয়ে রইল। ভীষণ মেজাজ খারাপ হচ্ছে ওর, অভিমান হচ্ছে। ইহসান কেন ওর সাথে এই টুনে কথা বলবে? সে কি যেচে পড়ে তার জীবন এসেছে, না আসতে চেয়েছিল? তাহলে কেন এতগুলো কথা শুনিয়ে দিল ধমকের সুরে? কেন বলল? এদিকে ওর জবাব না পেয়ে কপালে আঙ্গুল ঠেকিয়ে রইল ইহসান। কি এমন বলল সে মহারানী ফুলে আগুন হয়ে গেছে? মজা তো সে আগেও করেছে, কই কখনো তো এমন করে না। তার বুক জ্বলতে শুরু করলো। অনেকক্ষণ পর অস্থির কণ্ঠে বলল, কথা না বলার পণ করেছিস নাকি? করলামটা কি রে বুবা? সৃজা তবুও কথা বলল না, আগ্রহও দেখালো না। মনোযোগ পুরোপুরি বইয়ে রেখে পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টিয়ে উপন্যাসের বই পড়ে গেল। ইহসান থমকিত চমকিত মুখে আধখোলা শার্টে বসে রইল সেভাবেই। শরবত মুখে নিতে ভুলে গেল। বুকের ভেতর পীড়ন অনুভব হলো। রক্তাক্ত হয়ে গেল চোখ জোড়া। আগুন উত্তাপ ছড়িয়ে পড়লো সারা গায়ে। তীব্র অসন্তোষ নিয়ে আচমকা উঠে গিয়ে সৃজার হাত থেকে বইটা কেড়ে নিয়ে জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দিল। তারপর ঘরে পরার ট্রাউজার টি শার্ট নিয়ে ফ্রেশ হতে চলে গেল। তো আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর নতুন গল্প দিয়েছি হচ্ছে বুবা মেয়ের ভালোবাসা, তো আপনারা সেটা যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে নেবেন। গল্পটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্স আর কমেন্ট বক্সে দিয়ে দিব। আর সর্বোপরি কথা হচ্ছে, সবাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।